আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভেল 21 রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, করোনাকালে আরও একটি বাজেট প্রস্তাব করলেন মাননীয় অর্থমন্ত্রী। এই বাজেটটি মুজিব বর্ষ এবং আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের একটি 50তম বাজেট। বাজেটে মূলত 6,03,000 কোটি টাকার বাজেট প্রস্তাব তিনি করেছেন এবং সেখানে ঘাটতি আমরা দেখেছি যে 2,14,000 কোটি টাকা। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতার শিরোনাম করেছেন জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ। মূলত আমরা আজ এই বাজেট প্রস্তাব নিয়ে আলোচনা করতে চাই। আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি জাতীয় বাজেট, জীবন জীবিকা। আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে আছেন সাজ্জাদুর রহমান, তিনি সম্পাদক বিজনেস ইনসাইডার বাংলাদেশের। আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মঞ্জুর হোসেন। ডক্টর মঞ্জুর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন সেলিম আহমদ এমপি, তিনি প্রেসিডেন্ট বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেলিম আহমদ, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট রিজওয়ান রহমান, আপনাকে স্বাগত জানাই। আমরা আলোচনা শুরু করতে চাই স্টুডিও থেকে। সাজ্জাদুর রহমান, আপনি কাভার করেছেন, আপনি গত কয়েক বছর ধরেই সংসদ কাভার করছেন এবং বাজেট কাভার করছেন। আপনার কাছে জানতে চাইব যে এই বাজেটটি, আমরা আমাদের অর্থমন্ত্রী বলছেন জীবন জীবিকা বাঁচানোর বাজেট, আপনার মূল্যায়নটা জানতে চাচ্ছি, আপনার মতামত জানতে চাই। বাজেটটি কেমন হলো? ওকে, ধন্যবাদ আপনাকে। আমি একটু অন্যভাবে বলবো যে জীবন জীবিকার বাজেট মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, কিন্তু বাজেটটা টু মাচ বিজনেস ফ্রেন্ডলি। ব্যবসায়ী বান্ধব একটা বাজেট হয়েছে। আপনি জানেন যে বিভিন্ন লেভেলে করের ছাড় দেওয়া হয়েছে। তো সেটার একটা উদ্দেশ্য আমরা যেটা জেনেছি যে কোম্পানিজগুলো তারা যদি ট্যাক্স বেনিফিটটা পায়, সো তারা হয়তো এক্সপ্যান্ড করতে পারে, নতুন ইন্ডাস্ট্রি করতে পারে, যেটার মাধ্যমে জব ক্রিয়েশন হতে পারে। আমাদের করোনার সময়ে আপনি জানেন যে আমাদের এখানে যে জীবন জীবিকার যে চ্যালেঞ্জটা, এখানে কিন্তু অনেক লোক নতুন গরিব হয়েছে। সো তাদের আসলে ইনকামের ব্যাপারটা একটা নিশ্চিত করাটা খুব জরুরি। যদিও এই বিষয়টা খুব একটা ক্লিয়ার না। ব্যবসায়ীরা কর্পোরেট ট্যাক্সে বড় ধরনের ছাড় পেয়েছেন, তার মানে যে এটার কোনো গ্যারান্টি নেই যে এটার মাধ্যমে আসলে জব ক্রিয়েশনটা হবে। বাট এটা একটা ভালো উদ্যোগ যে এটার মাধ্যমে ওনারা এটা চেষ্টা করছেন যে ব্যবসায়ীরা নতুন ইন্ডাস্ট্রি করবেন, এক্সপ্যান্ড করবেন, এগুলোর মাধ্যমে আরও বেশি এমপ্লয়মেন্টের সুযোগ হবে। তো ওভারঅল বাজেট, এটা আমি বলবো যে এটা ছাড়া আরেকটা গুড থিং যেটা এই বাজেটের মধ্যে, যে মেড ইন বাংলাদেশ, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিজকে এনকারেজ করা হয়েছে এবং দেশীয় শিল্প আমরা যেমন গার্মেন্টস ডিপেন্ডেন্ট, গ্লোবালি আমরা নোন অ্যাজ যে যে আমরা শুধু গার্মেন্টসটা সেলাই করি, এক্সপোর্ট করি, আমরা কিন্তু অন্য ইন্ডাস্ট্রিজগুলোতে যেতে পারছি না। তো এই বাজেটে সেটার এক ধরনের ইন্ডিকেশন আছে যে কিছু কিছু সেক্টরে অনেক ট্যাক্স এক্সেমশন দেওয়া হয়েছে, অবকাশ দেওয়া হয়েছে, যার মাধ্যমে হয়তো নতুন ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে আসবে। এর মধ্যে আছে আপনার অটোমোবাইল আছে, লাইট ইঞ্জিনিয়ারিং আছে, এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ আছে, যেটা খুবই দরকার। সো এগুলোর মাধ্যমেও আপনার এদের যে ট্যাক্স এক্সেমশনটা দেওয়া হয়েছে, সেটার মাধ্যমে হয়তো নতুন ইনভেস্টমেন্ট এখানে আকর্ষণ হবে এবং সেটার মাধ্যমেও ধরেন যে একটা ভালো কর্মসংস্থানের একটা সুযোগ থাকবে। এটা আমি বলবো যে এবারের বাজেটের আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে এতদিনে আসলে এই ধরনের মেড ইন বাংলাদেশ কনসেপ্টটা যে আমাদের আসলে ক্যাপাসিটি বা অ্যাটলিস্ট ট্রাই তো করতে হবে। সো উনি এই চেষ্টাটার
সুযোগটা করে দিলেন। সো আমি আশা করি যে আমাদের দেশের এটাই কি এই বাজেটের নতুনত্ব? ইয়েস, এই বাজেটের। সো আমি আশা করি যে আমাদের দেশের ব্যবসায়ীরা এই সুযোগটা নিবে এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি করে তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আপনার কন্ট্রিবিউট করবে এবং গ্লোবালিও বাংলাদেশের আরেকটা লেভেলে যেতে পারবে। সো আমি আরেকটা পয়েন্ট বলে এই আপাতত শেষ করব। সো দিস আর গুড সাইডস এই বাজেটের, কিন্তু যেখানে হচ্ছে যে আপনি যদি আমাদের ধরেন যে করোনায় গত ওভার এ ইয়ার আপনি 15 মান্থস এই প্যান্ডেমিকের মধ্যে, তো এখানে কিন্তু আসলে অনেকে আশা করেছিল যে হেলথ সেক্টরে যেহেতু এখানে এক ধরনের বিপর্যয় আছে, আমরা এখনও ইন্ডিয়ার মতো অবস্থা হয়নি, কিন্তু এখনও আশঙ্কাটা আছে যে সেটা কিন্তু হতে পারে। আমরা জানি যে বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে অলরেডি আপনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা অনেক ডিটেক্ট হয়েছে। সো এক্সপার্টরা কিন্তু আশঙ্কা করে যে এটা যদি ঢাকাতে স্প্রেড করে, সো সেটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। তো এইরকম আশঙ্কার মধ্যে আসলে অনেকে চেয়েছিল যে হেলথ বাজেটে আরেকটু নতুনত্ব কিছু থাকবে। হেলথে মাত্র অ্যালোকেশন আপনি যদি দেখেন মাত্র 2000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে তো 2000 কোটি টাকা বৃদ্ধি গত এক বছরে যদি আমাদের পপুলেশন কত যোগ হয়েছে সেটা যদি আমি যোগ করি এবং টোটাল অ্যালোকেশন দিয়ে ভাগ করি, তো প্রবাবলি দেখা যাবে যে মাথা পিছু হেলথের যে এবারের অ্যালোকেশন সেটা গত বছরের তুলনায় কম হবে। সো এবং এর সাথে এডুকেশন সেক্টর একটা মানে ভয়াবহ একটা কি বলবো ডিভাস্টেশনের মধ্যে গত আপনি এই যে 15 মাস ধরে আছে, ফ্রম প্রি প্রাইমারি টু ইউনিভার্সিটি লেভেল। সো এখানেও কিন্তু কোনো ধরনের আসলে আমরা বাজেটের মধ্যে কোনো ইন্ডিকেশন ওয়ে আউট মানে সেরকম একটি বার্তা আমরা পাইনি। আপনার কাছে আসবো, আমি একটু যেতে চাই ডক্টর মঞ্জুর হোসেনের কাছে। ডক্টর মঞ্জুর হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে এই বাজেটটি কেমন হলো, আসলে গত বছরের বাজেট থেকে এবারের বাজেটের নতুনত্বটা আসলে কি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বাজেটটা কেমন হলো বলতে আসলে টাইটেলটা ঠিক আছে, আমি খুব পছন্দ করেছি, জীবন ও জীবিকা। কারণ করোনার সময়ে আমরা এটাই বেশি চাচ্ছিলাম, একদিকে জীবন বাঁচাতে হবে, অন্যদিকে জীবিকার সাথে একটা সমন্বয় বা ব্যালেন্স করতে হবে। কিন্তু আমি যদি দেখি যে এই সংকটকালীন সময়ের বাজেট হিসেবে আমি পুরোপুরি খুশি হতে পারিনি এই বাজেটটা দেখে। কিন্তু এই বাজেটটা আমি একটা স্বাভাবিক সময়ের জন্য অত্যন্ত চমৎকার একটি বাজেট বলবো, যেটা আমরা অনেক আগে থেকে বলছিলাম প্রি কোভিড লেভেল। সেখানে কি আছে, কিছু ইন্ডাস্ট্রিকে যেমন কর্পোরেট ট্যাক্সটাকে আমরা কমাতে আর এই পর্যায়ে আনতে বহু আগে থেকে বলছিলাম। দুটো কারণ, একটা হচ্ছে সাজ্জাদ সাহেব বলছেন যে কর্পোরেট ট্যাক্স যখন কমানো হয় ট্যাক্স ইভেশনটা কমে, এট দ্য সেম টাইম এ থেকে ইনভেস্টমেন্টের একটা সুযোগ বাড়ে, বিজনেস ফ্রেন্ডলি হয়, ফরেন ইনভেস্টমেন্ট আসে, এটা একদিক। দ্বিতীয়টা হচ্ছে যে এই সময়ে যে কিছু সেক্টরকে ট্যাক্স এক্সাম্পশন দেওয়া হলো, বিশেষ করে আইসিটি, অটোমোবাইলস, ইলেকট্রনিক্স, এগুলো শুনতে খুব ভালোই শোনাচ্ছে, কিন্তু এখানে কিছু কশনারি নোটসও রাখা দরকার। একটা হচ্ছে যে আপনি যে ঢালাও ভাবে এই ধরনের ট্যাক্স সুবিধা দেন সেটা আসলে জবাবদিহিতার মধ্যে থাকা দরকার। একটা হচ্ছে না হলে দেখা যাবে যে এটা কারো না কারো হয়তো প্রফিটেবিলিটি বাড়াচ্ছে, কিন্তু আলটিমেটলি কনজিউমাররা সেইভাবেই উপকৃত নাও হতে পারে। ওভারঅল আমি জানি না যে আসলে এটাই কি এই সেক্টরে কতটুকু ভ্যালু এডিশন হচ্ছে। কিছু কন্ডিশন থাকা দরকার যে ভ্যালু এডিশন কি পর্যন্ত হওয়া উচিত, কতটুকু আসলে এক্সপোর্টকে এটা কোনো ক্ষতিগ্রস্ত করছে কিনা, এক্সপোর্ট বায়াস তৈরি করছে কিনা, সেই ধরনের কিছু অ্যানালিসিস হওয়া দরকার ছিল। তবে ওভারঅল যে সেক্টরটাকে টার্গেট করা হয়েছে, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস, এটাই আমি মনে করি আমাদের ভবিষ্যৎ আফটার আরএমজির উপর আমরা তো সারা জীবন হয়তো থাকতে পারবো না। সেদিক থেকে যদি ট্যাক্স এক্সাম্পশনের কারণে এই সেক্টর গুলো সুবিধা পায় এবং তার এক্সপানশন হয়, তাহলে এটা আমি সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। এট দ্য সেম টাইম আমি মনে করি যে এই এক্সাম্পশনের সাথে কিছু সত্য থাকা দরকার, যাতে করে ব্যবহারকারীরা, কনজিউমাররা ক্ষতিগ্রস্ত না হয় এবং শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান যাতে মুনাফা বাড়াতে না পারে। দ্বিতীয় যে কথাটা আসছে করোনার কালীন যে সংকট মোকাবেলার জন্য আমরা যেটা বলছিলাম যে আমরা তো প্রথম বছরের পরে দেখলাম যে নভেম্বর ডিসেম্বরে এসে ভাবলাম বোধহয় আমাদের দেশ থেকে করোনা চলে গেল, কিন্তু আমরা দ্বিতীয় ঢেউ দেখলাম এবং
দ্বিতীয় ঢেউয়ের হয়তোবা তৃতীয় ঢেউ আসতে পারে, যেটা আমরা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বলছি বা যাই বলছি, সেই রকম প্রস্তুতিটা আসলে সেভাবে নাই। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে স্বাস্থ্য খাতের বাজেট যদিও বাড়ানো হয়নি তেমন, এটা ইনফ্লেশন অ্যাডজাস্ট করলেও আসলে আর একটু কমই হবে গত বছরের তুলনায়। কিন্তু যেটা হচ্ছে যে জিনিসটা লক্ষণীয় ছিল গত বছরের বাজেটে, সেটা হচ্ছে স্বাস্থ্য খাতের ব্যয়টা যে অ্যালোকেশনটা সেটা খরচ করা সম্ভব হয়নি। তো সেই জায়গাটাতে যে কিছু পরিকল্পনার অভাব বোঝা গেছে, লোকবলের অভাব ছিল, বাস্তবায়নের সক্ষমতার অভাবগুলো কি আসলে সেটা আইডেন্টিফাই করা দরকার ছিল। এট দ্য সেম টাইম এই খাতকে আরো কিভাবে মানে রিফর্মস করা যায়, আরো ঢেলে সাজানো যায়, সেই জায়গায় কিছু দিক নির্দেশনা ভালোভাবে থাকলে হয়তো ভালো হতো। করোনার কালীন সংকটকালীন সমাজে 10,000 কোটি রাখা হয়েছে অ্যালোকেশন, আমি শিওর যে প্রয়োজন হলে হয়তো আরো ব্যবস্থা করা হবে অন্যদিকে। কিন্তু জীবিকার জায়গাটা আমার কাছে খুবই মনে হয়েছে সেইভাবে আসলে খুব বেশি মনোযোগ পায়নি। তার কারণ হচ্ছে যে যারা এমপ্লয়মেন্ট লস করেছে, নতুন করে দরিদ্র হয়েছে, তাদের জন্য আরো অনেক বেশি প্রণোদনার, অনেক বেশি ইনকাম ট্রান্সফারের, ক্যাশ ট্রান্সফারের ব্যবস্থা থাকা দরকার ছিল, যেটা আমরা মনে করি। কারণ হচ্ছে আপনি জানেন যে এই সময় যে ধরনের করোনাকালীন সময়, মহামারীর সময় বা রিসেশনের সময়, যেটা হচ্ছে সরকারকে প্রচুর ইনভেস্টমেন্ট করতে হবে, ইফেক্টিভ ডিমান্ড বাড়াতে হবে, এট দ্য সেম টাইম এমপ্লয়মেন্ট বাড়াতে হবে, না হলে কিন্তু আমরা রিকভারিটা খুব দ্রুত করতে পারবো না। ফরচুনেটলি আমরা একটা ভালো অবস্থানে আছি আমাদের প্রতিবেশী বা অন্যদের থেকে, এটাকে আমাদের ক্যাপিটালাইজ করা দরকার। এবং সেই জন্যই আমরা চেয়েছিলাম যে যেই সব খাতে ইনভেস্ট করলে অনেক বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে, অনেক বেশি লোকজনকে আরো সুবিধা দেওয়া যাবে, ডিরেক্ট ক্যাশ আরো বেশি বরাদ্দ দরকার ছিল। 35 লক্ষ পরিবারকে প্রধানমন্ত্রী দিয়েছেন 2বার করে, কিন্তু এটা আরো বেশি করে, আরো 2বার, 3বার বা 4বার করে দেওয়ার মতো একটা অ্যালোকেশন থাকা দরকার ছিল। তো এই বিষয়গুলো কিছুটা উপেক্ষিত আছে এখনো। তো সেদিক থেকে বলছি যে বাজেটে যদিও বলা হয়েছে জীবন জীবিকার কথা, কিন্তু আসলে টার্গেটটা অনেকটা নর্মাল সময়ের মতোই করা হয়েছে। যদি আমরা করোনাকালীন খুব বেশি খারাপ অবস্থা না পড়ি তাহলে এই বাজেটটা ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু এই বাজেটের দ্বারা স্বাভাবিক সময়ে যেসব ব্যয় প্রস্তাব করা হয়েছে বা ইনভেস্টমেন্টের প্রস্তাব করা হয়েছে, সেটা দিয়ে আসলে সংকটকালীন অবস্থার মোকাবিলা করাটা সব আমরা যদি সামনের দিনগুলোতে আমরা যে আশঙ্কা করছি যে সামনের দিনগুলোতে যদি সেই সংকটটা বাড়ে, যে ভারতীয় ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, তাহলে স্বাস্থ্য খাতের যে বাজেট এবং জীবন জীবিকার কথা যেটা বলা হচ্ছে সেটার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আপনার কাছে আবার আসবো, আমি একটু সেলিমা আহমদের কাছে যেতে চাই। সেলিমা আহমদ, আপনার কাছে জানতে চাইবো যে আপনি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন, নিশ্চয়ই এই বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য সুখবর রয়েছে। আমরা যেটা জেনেছি যে নারী উদ্যোক্তাদের করমুক্ত আয় সীমা 70 লাখ করা হয়েছে। বাজেটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের আর সারা বিশ্বের মতন সবাই আমরা একটা ক্রান্তি লগ্নে আছি এবং কোভিড মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং জীবন জীবিকার দুটোরই একটা যাতে সমন্বয় হয় সেটা রেখেই কিন্তু মাননীয় অর্থমন্ত্রী এবং জননেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বাজেট আমাদেরকে উপহার দিয়েছে। আজকে আমি নারী উদ্যোক্তাদের ব্যাপারে আসছি, নারীর ক্ষমতায়নের কথা কিন্তু খুব সুস্পষ্টভাবে বাজেটে আছে। আমাদের যে কর্পোরেট ট্যাক্স নিয়েও যে কথা হলো, যে একটি বিষয় দেখতে হবে যে বাংলাদেশের আজকে ব্যবসা বাণিজ্যের লোকাল ব্যবসা যারা করে প্রতিজনই কিন্তু ক্ষতিগ্রস্ত, প্রতিজনই কিন্তু এখন লাভবান নাই, কোন রকমের টিকে থাকাটাই হচ্ছে সবার জন্য এখন একটা জরুরি ব্যাপার। তো সেই জায়গায় সরকার যে টিকে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিল, আমার মনে হয় যে এটাকে আরো আমরা কিন্তু, কারণ আমরা যতক্ষণ টিকে না থাকবো আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট আর হবে না। ইনভেস্টমেন্ট না হলে আমার কিন্তু এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান আমার সংস্থান করা সম্ভব হবে না। তো বাংলাদেশের জন্য কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং আমাদের একটা প্রবাসের যে একটা বিরাট গোষ্ঠী আছে তাদের প্রণোদনা সেই জায়গাটায় আছে। এসএমইর জন্য কিন্তু একটা ভালোভাবে কিন্তু সুস্পষ্টভাবে বাজেটে প্রণোদনা এবং নানান রকম উন্নয়নের কথা আছে। নারীর ক্ষমতায়ন এবং নারী উদ্যোক্তাদের ব্যাপারে আমরা যেটা দেখে এসেছি যে প্রতি বছরই কিন্তু বাজেটে সুস্পষ্টভাবে থাকে এবং
নারীর উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তো আমরা সবাই জানি যে উনি কিভাবে বিশ্বাস করে নারী পুরুষের সমতা, এবং অর্থমন্ত্রীও করে। কিন্তু যেটা সবচেয়ে অসুবিধা হয় যে একেবারে প্রান্তিক নারী উদ্যোক্তারা সেই যেই সুবিধাটা সরকার দেয়, রাষ্ট্র যেটা দিতে চায়, সেটা প্রান্তিক জায়গায় যে পায় না, সেখানেই হচ্ছে সবচেয়ে বড় মুশকিলটা। আজকে পরিকল্পনা মন্ত্রীর সাথে আমি একটা কথা বলছিলাম যে আসলে আমাদেরকে বাজেটে তো অনেক বরাদ্দ থাকে, কিন্তু আমাদের দেখা হয় যে মনিটরিংটা আর হয় না। 1 মাস 2 মাস 3 মাস পরে যেই বাজেটে যে বরাদ্দটা থাকে, সেটা কি আসলেই যাদের জন্য দেওয়া হচ্ছে তারা উপকৃত হচ্ছে কিনা, সে উপকৃত হওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এবং ডাইভার্সিফিকেশন কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ নারী উদ্যোক্তা শুধু না, এসএমইর ক্ষেত্রে কিন্তু এখন সবাই দেখতে পাচ্ছি যে একটা তো আছে যে আমরা দোকান পাট খুলে আমাদের পণ্য নিয়ে এসে বা খাত বলুন বা আমাদের প্রোডাক্ট বলুন সেটা নিয়ে বসে আছি, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ একটা বিরাট আমাদের ক্ষেত্র তো তৈরি হয়েছে, বিশেষ করে কোভিড সিচুয়েশনে। সেই উদ্যোক্তাগুলি ঋণ পাবে কিনা, কারণ যখন ডিজিটাল মার্কেটিং করে বা অনলাইনের ব্যবসায়ী যারা করছে, তাদের কিন্তু ওইভাবে তাদের কিন্তু আপনার প্রোডাক্ট দেখতে চাইলে আপনি কিন্তু প্রোডাক্ট দেখতে পাবেন না। তো তখন ব্যাংক ওই জামানত তা কিসের উপরে বেস করে দিবে? তো সেই জায়গাটা কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে যে ব্যাংকগুলি যে বরাদ্দগুলি আছে, প্রণোদনাগুলি আছে, সেগুলি কতটুকু আসলে এই ব্যবসায়ীদের মধ্যে যাবে, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীগুলি এবং প্রান্তিকের। কারণ এবার বাজেটে কিন্তু খুব বেশি প্রান্তিকের কথা বলা হয়েছে। প্রান্তিকের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভাতাগুলিও যে আছে, আমাদের সেফটি নেটের সুরক্ষা রাখার জন্য যে আমাদের সামাজিক বলয়গুলি যেখানে আছে, সেই জায়গাটাই কিন্তু বৃদ্ধি হয়েছে। এবং আমরা কিন্তু এটাও দেখেছি যে স্বাস্থ্য খাতে উপজেলাগুলিতে 200 সিটের আর আধুনিক বা যুগোপযোগী হাসপাতালের কিন্তু একটা বাজেটে বরাদ্দ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমি মনে করি যে এই বাজেটটা যেটা আমাদের আজকে মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপন করলেন, সেটা যদি কার্যকরী করা হয়, আমাদের যে সরকারি কর্মকর্তারা আছে তারা যদি আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলে রাখে, লাল ফিতা দৌরত্ব করে, তাহলে কিন্তু আসলে যতই বাজেটে বরাদ্দ থাকুক আমরা কিন্তু উপকারে হব না বা উপকৃত হব না। সেই জায়গাটা যদি নজরদারি করা যায়, তাহলেই আমার মনে হয় যে ক্ষমতায় নারী পুরুষের ক্ষমতায়ন এবং ছোট মাঝারি উদ্যোক্তারা যে কষ্টটা গত 1 বছর পেয়েছে এবং সার্বিকভাবে সব ব্যবসায়ীরাই পেয়েছে, সেটা থেকে আমরা উত্থাপন পাবো। আরেকটি যে আছে যে বেসরকারি খাত কিন্তু 70% কর্মসংস্থান সৃষ্টি করে। সুতরাং অর্থনীতি চাকা যদি চালাতে হয়, তখন বাংলাদেশ সরকারকে বেসরকারি খাত কিন্তু অবশ্যই দৃষ্টি দিতে হবে, যেটা মাননীয় অর্থমন্ত্রী করেছেন। তো সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশ যে উন্নয়নশীল দেশে যাবে, সেই যাত্রার এবং জীবন জীবিকাকে সমন্বয় করে একটা সুদৃঢ় ভাবে বাজেটটা উপস্থাপন হয়েছে। জি, যেতে চাই রিজওয়ান রহমানের কাছে। রিজওয়ান রহমান, আপনার কাছে জানতে চাইবো যে আমরা আমাদের আলোচনায় সব বক্তাই এবং আমরা বাজেট যেটি দেখছি সেখানে দেখছি যে বাজেটটি শিল্প বান্ধব, ব্যবসা বান্ধব। এই জায়গাটাতে ব্যবসায়ী নেতা হিসেবে আপনার মতামতটি জানতে চাই যে বাজেট আসলে কতটা ব্যবসা বান্ধব হলো, কতটা শিল্প বান্ধব হলো, এবং এই কর্মসংস্থান সৃষ্টির কথা আমরা বলছি, সেই জায়গাটিতে কর্মসংস্থানটা আসলে কতটা কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারবো বলে আপনি মনে করেন? প্রত্যেকটা বিজ্ঞ আলোচক মোটামুটি কভার করে ফেলেছে। আমি শুরুতে আপনার প্রশ্নের জবাবে আসছি। আপনি যে জীবন জীবিকার কথা বলছেন, এই ব্যালেন্সটা কিন্তু খুবই ট্রিকি। আপনি একদিকে ভার বেশি করলে অন্যদিকে টপকে পড়বে। তো এখন আপনি যদি জীবনকে রক্ষা করতে চান, জীবিকার ক্ষতি হয়, জীবিকার ক্ষতি রক্ষা করতে গেলে জীবনের ক্ষতি হয়। তো চেক এন্ড ব্যালেন্সটা আমরা পুরো বছর, আমার কাছে কেন জানি মনে হয় যে মহামারী পিরিয়ডটাকে, এটা আজকে 1 বছর হোক বা 2 বছর হোক বা আল্লাহ মাফ করে 5 বছর হোক, এটাকে আমরা একটা ফিসক্যাল ইয়ারের মতো অ্যানালাইসিস করবো। এই সময় এত কিছু আনঅ্যাকাউন্টেড ফর থাকে। তো কাট দ্য লং স্টোরি শর্ট, আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে আমাদের এখন অনেকগুলো অ্যাপ্রোচ আছে। যেমন আমরা এই যে আজকে আমাদের মুজিব বর্ষ, আমাদের সুবর্ণ জয়ন্তী, আমাদের এলডিসি উত্তরণের কথা বললেন, এগুলো আমাদের যে এদের মধ্যে একটা ধাক্কায় আমাদের যথেষ্ট, যেটা হচ্ছে করোনা মহামারী। তবে এইটাতে আমি যেটা প্রথমেই বলতে চাই যে
এই যে আমাদের যে বাজেটের যে আজকে অতিরিক্ত বরাদ্দ বলেন বা এই যে লক্ষ্যমাত্রাটা আছে, এটা কিন্তু কোভিড-19 কে নিয়ন্ত্রণ করার জন্য বা প্রণোদনা ক্ষতিপূর্ণ দেওয়ার জন্য, বিনিয়োগ বাড়ানো, কৃষিদের পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা বলয় বৃদ্ধিকরণ বা উদ্যোক্তা উন্নয়নের কথা যেটা আমরা ইদানিং বলছিলাম, নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য, এবং শেষ পর্যন্ত যেটা আপনি বলেন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই বাজেটে, যার কারণে এত বড় একটা বাজেট। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি সবসময় একটি শব্দ, চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং সবসময় ছিল, এখনো থাকবে। যখন বাস্তবায়নের কথায় যখন আমরা আসি, তখন আমাদের ওই যৌক্তিক লক্ষ্যমাত্রার কথাটা চলে আসে। তো কাঠামোতে যেমন আমাদের করের যে বাজেটের যে কাঠামোটা, সেখানে যদি আপনি ঘাটতির পরিমাণটা দেখেন, সেখানে আমাদের 6.1% এই ঘাটতির পরিমাণটা আছে। তো এইটা কিন্তু আমাদের সিনিয়র অর্থনীতিবিদ অনেকেই ইদানিং বলছিলেন যে এই মহামারীকে কেন্দ্র করে যদি আপনি সেই পার্সেন্টাইলটা করেন, তাহলে এটা 7% পর্যন্ত প্রযোজ্য। তো ওইভাবে যদি আমরা ওই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে 6.1% আমাদের জন্য অত থ্রেটনিং না টু অ্যাচিভ। তবে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সবার নজর থাকবে। স্বাস্থ্য খাতের কথা আমি আর নাই বলি, সবাই এখানে আলোচনা করেছেন, এবং মহামারীর কারণে আজকে স্বাস্থ্য খাতের দিকে সবার নজর একদিকে, বরঞ্চ আমাদের স্বাস্থ্য সেবাকে নিয়ে সমালোচনা হচ্ছে। কিছু কিছু জায়গায় আবার আমি যেটা না বললেই না, আমরা করোনা মহামারীতে ট্রিটমেন্টের বেলায়, বাংলাদেশের কোভিড প্রোটোকল ট্রিটমেন্টের বেলায় আমি বলবো আমরা কিন্তু আমাদের প্রতিবেশীদের থেকে ভালোভাবে এগিয়ে আছি। তবে ভেরিয়েন্ট গুলোর ব্যাপারে একটু সাবধান হতে হবে আমাদেরকে, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ডার এরিয়াতে একটু আমরা এখন আশঙ্কা দেখতে পাচ্ছি, এবং আমাদের এই যে এয়ার বাবল যেগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলোতে যেন আমরা একটু কেয়ারফুল থাকি। স্বাস্থ্য খাতে যে 250 বেড যে হাসপাতালের জন্য যে 10 বছরের অবকাশ দিয়েছে, এগুলো কিন্তু স্থানীয় শিল্পায়নকে অবশ্যই উৎসাহিত করবে। এবং আপনি দেখবেন যে ওই লাইভলিহুডটা, জীবিকার কথা আপনি বলবেন, সেটাকে কেন্দ্র করে অবশ্যই মহামারীতে একটা বাজেট দেওয়া হয়েছে, এবং আমি সেজন্য অবশ্যই প্রথমে তো ধন্যবাদ জানাবোই মাননীয় অর্থমন্ত্রীকে, অর্থ মন্ত্রণালয়কে, এনবিআর এর সকল কর্মকর্তাবৃন্দকে, এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে, যে এমন সময় ব্যবসায়ী হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি, বিশেষ করে ঢাকা চেম্বারের পক্ষ থেকে, যে আমাদেরকে যে অন্তর্ভুক্তিমূলক এবং দেশীয় শিল্পায়ন এবং সুরক্ষামূলক একটা বাজেট প্রস্তাব করেছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। তবে এখানে কিছু কিছু ব্যাপারে আমরা বিবেচনা করা হয়েছে, যেমন লক্ষ্যমাত্রার কথা আমরা বলছিলাম। তো তারপর ধরেন আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেগুলো আছে, এগুলোতে কিন্তু দ্রুত সময়ে বাস্তবায়ন করা, স্বল্প খরচে শেষ করা, এইসব ব্যাপারে আমাদেরকে একটু দক্ষ থাকতে হবে। আর লক্ষ্যমাত্রার কথা আরেকটা হলো, যখন আমাদের পাবলিক সেক্টরের ডিমান্ডটা একটু বেড়ে যায়, তখন যেটা হয় যে ব্যাংকিং সেক্টর থেকে যে আমরা প্রায় 70,000+ ক্রোড় যে আমরা যে লোনটা এখন সরকার যে আদায় করবে লোকাল ব্যাংকিং সেক্টর থেকে, সেখানে আপনি একটা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন তারা বুঝতে পারবেন যে তারা কিন্তু সবসময় পাবলিক সেক্টরকে ক্রেডিট দিতে ইচ্ছুক বেশি। কেন? বিকজ সেই বরোয়িংটা ইজ কমপ্লিটলি সিকিউরড বরোয়িং। যেখানে আজকে ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা আপনারা বলছেন, আজ আমি বাজেটের সাথে আমি 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা তুলে ধরতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বিশেষ করে সিএমএসএমই এর কথা বলেছেন, এবং এটাও এখানে বলা হয়েছে যে 81% of the implementation will be coming from the private sector. তো এই জন্য প্রাইভেট সেক্টর সেন্ট্রিক বাজেট তো আমাকে তৈরি করতে বাধ্য, এটা আমাকে করতে হবে। এই প্রাইভেট সেক্টরে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে, এবং এই কটেজ মাইক্রো সিএমএসএমই সেক্টর যেটা আছে, এরা সবাই কিন্তু এখন ওয়ান স্টেপ ব্যাকে চলে গেছে। আমি সিম্পল উদাহরণ দিয়ে বলি, লার্জ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মিডিয়াম হয়ে গেছে স্মল হয়ে গেছে মাইক্রো হয়ে গেছে কটেজ হয়ে গেছে ইনফর্মাল, এবং ইনফর্মাল চলে এসেছে দারিদ্র সীমার নিচে। এই অবস্থা থেকে এই পুরোপুরি অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আপনাকে প্রাইভেট ইন্ডাস্ট্রি, যাদের নাকি কন্ট্রিবিউশন অবশ্যই বেশি, এবং কর্মসংস্থানে WTO এর একটা রিপোর্ট বলে যে প্রতি 10 জনের মধ্যে 7 জনের কর্মসংস্থান তৈরি করে এই এসএমই খাত। আমাকে তো এদেরকে একটু মূল্যায়ন করতে হবে। এন্ড লাস্টে যেটা না বললেই না, অ্যাক্সেস টু ফাইন্যান্স, নারী উন্নয়ন বা নারী উদ্যোক্তাদের কথা আমি বলবো না, আমার থেকে আরো ভালো বিশেষজ্ঞ এখানে উনি সেলিমা আহমেদ আছেন, উনি অলরেডি বলেছেন। ওনাদেরকে উৎসাহিত করা একটা জিনিস তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং এদের মধ্যে যে ওমেন ইন এসএমইস, আজকে এই যে প্যান্ডেমিক আমাদেরকে ফেসবুকের মাধ্যমে, কমার্শিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যে ওমেন এন্টারপ্রেনার্স তৈরি করেছে, এদেরকে কিন্তু আমাদেরকে আরেকটু সাপোর্ট করতে হবে। এবং এই যে 50 লাখ to 70 লাখ যেটা করেছে, ইন্টেনশন ইজ গুড, ভেরি গুড ইন্টেনশন, এটাকে আরেকটু বাড়ানো উচিত। আমরা যে অন্তর্ভুক্তিমূলকের কথা বলছি, তৃতীয় লিঙ্গ ন্যূনতম 100 জন কর্মীদের জন্য আপনি সেখানে 5% কর ছাড় দিচ্ছেন, এগেন ভেরি ইনক্লুসিভ। এই ইনক্লুসিভিটিটাকে বজায় রাখতে হলে আমাদের এবারের ইমপ্লিমেন্টেশনটা, যে কথা আমি আগে শুরুতে বলেছি, আপনাকে ছোটবেলা থেকে শুনে এসেছি, চ্যালেঞ্জিং হবে। এবার আসলেই মনে হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে। জি, আপনারা তিনজনেই আমাদের সঙ্গে থাকুন। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, বিরতির পরে এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভেলি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথে থাকুন।
দর্শক, ইভেলে 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় জাতীয় বাজেট, জীবন জীবিকা। আবারও স্টুডিও থেকে আলোচনা শুরু করতে চাই। সাজ্জাদুর রহমান, আপনার কাছে জানতে চাইব, নিশ্চয়ই আলোচনা যেটি বেরিয়ে আসলো যে নিশ্চয়ই আমাদের কাছে আক্ষেপ হয়ে থাকলো যে স্বাস্থ্য বাজেট, যদিও জীবন জীবিকার বাজেট আমরা বলছি, এই বাজেট বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা প্রতিটা বাজেটের ক্ষেত্রেই শুনি যে বাস্তবায়নযোগ্য নয়। এই যে 2,14,000 কোটি টাকার ঘাটতি, এই জায়গাটিতে আপনার একটু বিশ্লেষণ জানতে চাইব। ওকে, ধন্যবাদ আপনাকে। না, এটা অনেকে এটা বলে, কেন বলে জানি না, অনেক বিজ্ঞ লোকও বলে ঘাটতিটা কিন্তু আসলে বেশি না। আমি বলবো এবছরও যদি আমরা হিস্ট্রিক্যালি সবসময় ডেফিসিটটা 5%-এর মধ্যে থাকে, 5% অফ জিডিপি। আউটগোয়িং ইয়ারে এবার 5.9% এবং নতুন বছরের জন্য সেটা প্রজেক্ট করা হয়েছে 6.1% অফ জিডিপি। ইন্ডিয়াতে আপনি যদি দেখেন গত অর্থ বছরে এটা ছিল ওদের 12% প্লাস, কারেন্ট ফিসক্যাল ইয়ারে এটা 9% প্লাস ঘাটতি। সো ইন্ডিয়ান ইকোনমি কিন্তু মাচ বিগার দেন বাংলাদেশ, 2.5 ট্রিলিয়ন ডলার ইকোনমি, আমরা সেখানে $350 বিলিয়ন। সো আমি মনে করি যে আমাদের আসলে বাজেটের সাইজটাও বেশি না। এবারের বাজেটটাও যদি ধরি, এটা জিডিপির 17.5%, হুইচ ইজ একটা অ্যাভারেজ। এটা একদম কমও না, বেশিও না, গড়পড়তা। হ্যাঁ, সো বাজেটের সাইজ, ডেফিসিট সব কিছুই ঠিক আছে। মূল এখানে আমাদের চ্যালেঞ্জটা আসলে রেভিনিউ। এবারের বাজেটে দেখবেন যে আপনি স্পেশালি ফরেন সোর্স থেকে বরোয়িংটা এবার একটু বেশি এস্টিমেট করা হয়েছে। এটা আমার কাছে পার্সোনালি একদিক দিয়ে বেটার, বিকজ লো কস্ট এবং সেখানে একটা এফিসিয়েন্সির ব্যাপারও বেটার। তো সেটা যদি ইউটিলাইজ করতে পারে ভালো। কিন্তু প্রশ্নটা আমাদের আসলে এই যে বাস্তবায়ন, আমি কিন্তু বলছি যে বাজেটটা কোনো দিক দিয়েই বড় না, আকারে কোনো সেক্টরেই এটা বড় না। আমাদের পপুলেশন, আমাদের ইকোনমির সব কিছু যদি ধরি, এটা কোনোভাবেই বড় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বাস্তবায়ন। এবারও লাইক এনি আদার ইয়ার্স, প্রিভিয়াস ইয়ার্স, এবারও কিন্তু সেম জিনিসটা। এই বাজেটে কিন্তু আপনার এই যে বাজেট বাস্তবায়নের ক্যাপাসিটি, আপনার স্পেন্ডিংয়ের কোয়ালিটি, এইসব ব্যাপারে কিন্তু আসলে ওই রকমের ক্লিয়ার কাট কোনো কিছু ইন্ডিকেশন নেই। তো রেভিনিউর ক্ষেত্রে এবছরও এনবিআর রেভিনিউ সেট করলো 3,30,000 কোটি টাকা। গত বছরও কিন্তু 3,30,000 তাদেরকে যে টার্গেটটা দেওয়া হয়েছিল তারা পারেনি, কিন্তু 3,30,000 গত বছর ছিল, সেটা রিভাইজ করে 3,01,000 কোটি টাকা করা হয়েছে ফর এনবিআর। তো সেটা কিন্তু আমি জানি যে 10 মাসের ডেটা টিল এপ্রিল আপনার হয়েছে 1,97,000 কোটি টাকা। সো রেস্ট 2 মান্থসে, মে তো চলে গেল, সো আপনার এই 2 মাসে কিন্তু আপনার করতে হবে, তার মানে হচ্ছে 1,04,000 কোটি টাকার মতো, হুইচ ইজ নট প্র্যাকটিক্যাল। আমি যদি 10 মাসের ট্রেন্ডে আমার পারফরমেন্স দেখি, সো 2 মাসে আমি এমন কোনো মহা কিছু করে ফেলবো, এটা আসলে সঠিক না। এবং এর মধ্যে আবার করোনার সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভের একটা আশঙ্কা আছে। সো সেটা যদি হয়, তখন কিন্তু আপনার এই রেভিনিউ কালেকশনটা আসলে আরও কমে যেতে পারে। তো এটা কিভাবে সরকার মেকআপ করবে জানি না, অ্যাকাউন্টসের ব্যাপার। তো আবার ধরেন যে একইভাবে কিন্তু আমি আমার পরের বছরে আসলে রেভিনিউ টার্গেটটা যদি অন্য বছরের মতো এত বেশি গ্রোথ করেনি, মানে বেশি দেখায়নি, তো তারপরেও আসলে যেটা আছে, এটা তো ডেফিনেটলি আমাদের ইকোনমির তুলনায় আমাদের রেভিনিউটা অনেক কম। সো এটা কিভাবে ইমপ্রুভ করা যায়, সেই বিষয়গুলোতে কিন্তু আপনি এখনও কিন্তু এনবিআর অটোমেশনে যেতে পারেনি। পার্শিয়ালি কিছু কিছু জায়গাতে অটোমেশন, ভ্যাটে, ইনকাম ট্যাক্সে কিছুটা, বাট এটা কিন্তু আসলে ফুললি যদি অটোমেটেড হয়, এটা অনেকেই বলে যে রেভিনিউটা অনেক বেড়ে যাবে, বিকজ আপনার ইভেশনটা তখন অনেক কমে যাবে, বিকজ এটা সব কিছু অটোমেশনের মধ্যে থাকবে, এনবিআর এটা মনিটর করতে পারবে, সুপারভাইজ করতে পারবে। তো ওই জিনিসগুলো কিন্তু আসলে এখানে এই বাজেটে আমি বলবো যে যেটা মঞ্জুর ভাই বললেন যে অ্যাজ ইউজুয়াল আসলে এটা প্যান্ডেমিকের মধ্যে অন্য সময়ের বাজেটের মতোই বাজেট, এক্স্যাক্টলি যে অন্য সময়ের মতোই একই বাজেট। সো এখানে কিন্তু আসলে এই যে আমাদের এখন কিন্তু আসলে
আমি বলবো যে আমরা ইকোনমিক্যালি অনেক ভালো করেছি গত দেড় দশকে। আমরা পার ক্যাপিটা পাকিস্তান তো অবশ্যই, ইন্ডিয়া থেকেও আমরা এগিয়ে গিয়েছি। আমরা গ্লোবালি অনেকগুলো টপ গ্রোথ কান্ট্রিজগুলোর মধ্যে একটা। তো এগুলো আসলে দিজ আর অল নাম্বারস, কিন্তু গুণগত মান, কোয়ালিটি, এগুলো কিন্তু আসলে আমাদের ওইভাবে ইমপ্রুভ করেনি। আমাদের ব্যুরোক্রেসির ক্যাপাসিটিটা আগের মতোই আছে অনেকটা। এনবিআরও যারা মেইন রোল প্লে করে, সো তাদেরও আসলে ক্যাপাসিটিটা অনেকটা আগের লেভেলে আছে। তো এগুলো আসলে যদি ইমপ্রুভ করা যায়, আমার মনে হয় যে এটা এর থেকে আরো অনেক বেশি বড় বাজেট বাংলাদেশের করার সক্ষমতা বৃদ্ধি করাটা আসলে বড় চ্যালেঞ্জ। আমি যেতে চাই ডক্টর মঞ্জুর হোসেনের কাছে। ডক্টর মঞ্জুর হোসেন, জি স্পিকার, ওনারা আরো ভালো বলতে পারবেন। ধরেন যে আমাদের ডেটাবেস, এই যে যখন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী রিলিফ দেন এই করোনার মধ্যে, আপনি কিন্তু লোকজনের দেখেন আইডিটাও অনেকের নাই, এই ডেটাবেসটা করতে পারে না যে টার্গেট গ্রুপ কারা। আমি জানি যে এফবিসিসিআই গত বছর চেষ্টা করেছিল ইনফর্মাল সেক্টর, আমাদের যেখানে ইনফর্মাল সেক্টরে আমাদের এমপ্লয়মেন্টের 90%, সো ইনফর্মাল সেক্টরে কোনো ডেটা নেই। এফবিসিসিআই চেষ্টা করছিল যে ইনফর্মাল সেক্টরে যারা বিজনেস করে তাদের একটা ডেটাবেস করা। সো আই ডোন্ট থিঙ্ক কোনো প্রোগ্রেস এখানে আছে। অলরেডি আগের প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে নতুন প্রেসিডেন্ট আসছে। সো এই বিষয়গুলো আসলে এখন তো টাইম, টেকনোলজির যুগ এটা, এইসব ডেটাবেস করা খুব একটা কঠিন কিছু না। সো আমি মনে করি যে এখানে জোর দেওয়ার এখন ভেরি হাই টাইম, সুযোগ। যেতে চাই ডক্টর মঞ্জুর হোসেনের কাছে। ডক্টর মঞ্জুর হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে এই যে সাজ্জাদুর রহমান কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন, আপনার চোখে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ কি কি? না, বাস্তবায়ন তো একটা হচ্ছে যে এই করোনাকালীন সময়ের কারণে অনেক কিছুই আসলে পুরোপুরি আগের মতো ভাবে বাস্তবায়িত হচ্ছে না। মেগা প্রজেক্ট গুলোকে খুব হাই প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সেখানে বিভিন্ন রকম মেজার নেওয়া হচ্ছে যাতে করে সেগুলো চলতে পারে, কিন্তু অন্যান্য অনেক জায়গায় দেখেন আপনি, অন্যান্য মন্ত্রণালয়ের খরচের দিকে দেখেন, অনেক কিছুই পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আমি বলতে যেটা চাচ্ছিলাম যে ঘাটতি অর্থায়নে যে কথাটা বলা হচ্ছে, আমার দৃষ্টিতে বর্তমান বাজেটটা অনেকটা গ্রোথ ওরিয়েন্টেডই হয়েছে। অ্যাজ ইউজুয়াল যেটা বলতে যাচ্ছি যে গ্রোথকে যাতে ফ্যাসিলিটেট করা যায়। তো আমরা বারবার বলছিলাম যে কোনো কারণে যদি আমরা কোভিড এর কারণে আরো খারাপ অবস্থায় পড়ে যাই, তাহলে গ্রোথ তো আমরা এখন যদি 5% হয় তাও আমরা অনেক ভালো মনে করি। সেক্ষেত্রে যদি রিকভারিটা যদি দ্রুত না করা যায়, অনেক লোক যদি নতুন ভাবে দারিদ্র সীমার নিচে পড়ে যায়, অনেক বিজনেস যদি তারা ক্যাপিটাল খেয়ে তারপর মানে তারা যদি দরিদ্র হয়ে যায়, বিজনেস থেকে আউট হয়ে যায়, সেগুলো কিন্তু রিকভার করা সহজ হবে না। সেই জায়গাতে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় লেখালেখিতেও বলেছি, ইভেন ঘাটতি অর্থায়ন ইভেন 10% পর্যন্ত কিন্তু আমরা এফোর্ড করতে পারি। সাজ্জাদ ভাই একটু আগে বলছিলেন যে ইন্ডিয়াতে 12%, আমাদের ডেট টু জিডিপি মানে ঋণ জিডিপি অনুপাতটা কিন্তু এখন অ্যারাউন্ড 40%, যেটা অনেক ভালো। অন্যান্য দেশে 70, 80, 100, 200% পর্যন্ত। এর একটা কারণ যে যত বেশি আপনি খরচ করবেন, প্রপারলি যদি খরচ করতে পারেন, তার একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট আছে, আপনি অনেক বেশি রিটার্ন পাবেন। কিন্তু আমাদের দেশে সেই অবস্থা নাই। তারপর আমরা 40%-এর মতো যদি ডেট টু জিডিপি রেশিও রাখতে পারি এই খরচ করেও, সেটা আমাদের জন্য অনেক ভালো। আমি ধরেই নিলাম যে ঠিক আছে, আমাদের গ্রোথকে ফ্যাসিলিটেট করতে হবে, সেটা 6% আপ টু বাজেট ডেফিসিট অ্যাকসেপ্টেবল। আমি আরো 3% বাড়াইতে পারতাম, 1 লক্ষ কোটি টাকার মতো, যেটা আমি দরিদ্রদেরকে সহায়তা দেওয়ার জন্য, এসএমই এমএসএমইদেরকে সহায়তা দেওয়ার জন্য আমি কিন্তু রাখতে পারি। সেটা ডিরেক্ট প্রণোদনা হিসেবে, ক্যাশ ট্রান্সফার বলেন, অন্যান্য সাহায্য বলেন। আপনি যদি কোনো কিছু কারোর জন্য টাকা খরচ করেন, সেটা কিন্তু বৃথা যায় না কখনো। দেশকে যদি ওয়েলফেয়ার স্টেট হিসেবে আমি চিন্তা করি, তাহলে কিন্তু আপনি যখন জনগণকে অর্থ দিবেন, তারাও কিন্তু মনোবল ফিরে পাবে যে আমার অনেক কিছু আমরা, সরকার আমাকে দিল, আমাকে কিছু করে খেতে হবে। বিদেশ থেকে অনেকে ফিরে আসছে, জব নাই, তাদেরকে একটা হেল্প করার কথা। আমরা যে প্রণোদনার কথাগুলো বলছি, যে প্রণোদনা কিন্তু সরকারের দায় কিন্তু অনলি 5% সাবসিডাইজ ইন্টারেস্ট রেট, বাকি পুরোটাই কিন্তু ব্যাংকের দায়। আমাদের ব্যাংকের দিকেও খেয়াল রাখতে হবে। ব্যাংক যদি এই টাকাগুলো ফেরত না পায় আরো 2 বছর, ব্যাংকের কিন্তু সমস্যা পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তা এই জায়গাগুলো ধরে নিয়ে আমরা ভাবছিলাম যে ইভেন ইফ ইট ইজ আপ টু 10% ডেফিসিট ইন টার্মস অফ জিডিপি, তাহলেও কিন্তু বাংলাদেশের
ফিসকাল সাস্টেনেবিলিটি খারাপ হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, যেটা IMF দেখিয়েছে 2030 সাল পর্যন্ত আমাদের ফিসকাল সাস্টেনেবিলিটি মাইট বি ওকে। তো সেই জায়গাটাতেই আমি বলছিলাম যে আমাদের কিছু কর্মসংস্থানের প্রতি, দরিদ্রদেরকে সহায়তার প্রতি, সাথে সাথে সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমাদের লিকেজ গুলো হচ্ছে, সেটা আমরা 1 বছরে আমরা দেখে ফেললাম। তাহলে আমাদের দরিদ্রদের একটা ডেটাবেস দরকার, ইন্ডিয়াতে আধার কার্ড আছে, সেই অনুযায়ী একটা করা যেতে পারে। সেই জন্য আমি শুনেছি BBS কে আরেকটা সার্ভে হতে যদি আরো 1 বছর হয়, তাহলে তাদেরকে কিভাবে আমরা সাহায্য দেবো। MSME দের একটা ডেটাবেস দরকার, SME ফাউন্ডেশন শুনছি তাদের নিজ উদ্যোগে করছে, সরকার থেকে ওভাবে আমি জানি না কতটুকু সাপোর্ট দেওয়া হচ্ছে। এই জায়গাগুলোতে কাজ করা এখনই খুবই দরকার, এবং সেটা যত দ্রুত সম্ভব সেটা ভবিষ্যতের জন্য কাজে লাগবে। যদি আমরা 1 বছরও সময় নিই এই ডেটাবেস গুলো করতে, তাহলে লিকেজটা কম হবে, সরকারের সাহায্যগুলো সরাসরি যাবে, এবং আলটিমেটলি ইন দ্য লং টার্মে কিন্তু এগুলো ইকোনমিকে রিভাইভ করার জন্য, রিকভারের জন্য অনেক সুবিধা দিবে। আমি আরেকটু কথা বলতে চাই, যেটা হচ্ছে SME খাতের উইমেন এন্টারপ্রেনারদেরকে 70 লাখ পর্যন্ত টার্নওভার পর্যন্ত ট্যাক্স এক্সাম্পশন দেওয়া যায়। আমি মনে করি স্মল, মাইক্রো এবং কটেজ হয়তো এত টাকা হয় না তাদের টার্নওভার, মিডিয়াম বাদ দিয়ে ছোটদের জন্য 70 লাখ পর্যন্ত করে দেওয়া দরকার বলে আমি মনে করি অ্যাক্রস দ্য বোর্ড। কারণ সবাই কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার নিজের একটা গবেষণা আমি রিসেন্টলি দেখেছি যে SME-রা 80% পর্যন্ত রিকভার করতে পেরেছে তাদের প্রি কোভিড লেভেলে আপ টু ডিসেম্বর পর্যন্ত। তার মানে 20% তারা করতে পারছে না। অনেকেই শ্রমিক ছাঁটাই করতে হয়েছে, বিভিন্ন রকম লোন নিতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। সুতরাং ওরা এই কোভিড যতদিন আছে আমার মনে হয় না তারা 100% রিকভারিতে যেতে পারবে বা হবে। তো তাদেরকে সহায়তা দিতেই হবে, কারণ আমাদের ইকোনমিটা অনেকটা ডোমেস্টিক মার্কেট ওরিয়েন্টেড, ডোমেস্টিক ডিমান্ড ড্রাইভেন। সেই জায়গাটাতে আমাদেরকে ছোটদেরকে বেশি সহায়তা দিতে হবে। লাইট ইঞ্জিনিয়ারিং এর কথা আসছে, ওয়েল এন্ড গুড, কিন্তু অন্যান্য সেক্টরকেও দিতে হবে। এবং যার কারণে আমরা চাচ্ছিলাম যে আরো বেশি পরিমাণে সরকার অর্থ ঘাটতি থাকলেও ব্যাংক থেকে হোক, বিদেশে অর্থ সংস্থানের অপশন আছে সরকারের কাছে, সেটা আমরা জানি। সেটা করে হলো যদি এটা করা যেত, হয়তো বা এখনো সময় আছে, অ্যাটলিস্ট একটা অ্যালোকেশন থাকলে সেটা ভালো হতো। এখন যেটা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে অর্থের জন্য যে বরাদ্দ চাওয়া হয়েছে এরকমই। আমি IDP-র যে একটা লিস্ট আমাকে একজন সাংবাদিক বন্ধু বললেন, 596টা প্রকল্প, তার মধ্যে আছে কারাগার নির্মাণ, প্রশিক্ষণ ইনস্টিটিউট, এমন সব জিনিস যেগুলো নর্মাল সময় হয় সেগুলোর জন্য বরাদ্দ আছে। সেখানে কিছু কাটছাট হতে পারতো, পরে হয়তো কিছু প্রায়োরিটি বেসিস নির্ধারণ করা যেত। সেই জায়গাটাতেও সক্ষমতা দরকার আছে আমাদের। বর্তমান কোভিড কালীন সময়কে মাথায় রেখে কি ধরনের কাজ করলে ভালো হয়, আমি মনে করি মন্ত্রণালয় ভিত্তিকও কিছু কিছু মন্ত্রণালয়, স্পেশালাইজ মন্ত্রণালয়গুলো কিছু এক্সপার্টদেরকে নিয়ে একটা অ্যাডভাইজারি কমিটি করতে পারেন, যেখান থেকে তারা এই ধরনের খরচের আওতাগুলো বের করতে পারেন, সক্ষমতার দিকগুলো যাচাই করতে পারেন। এই ধরনের কিছু ইনোভেটিভ আইডিয়াস গুলো নিয়ে মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় তার একটা অ্যাডভাইজারি কাউন্সিল নিতে পারেন ইকোনমিকদেরকে নিয়ে এবং অন্যান্য হেলথ এক্সপার্ট অন্যদেরকে নিয়ে, যারা তাদেরকে বাজেটারি অ্যালোকেশনে সহায়তা করেন। এখন যেটা হয়, একটা মিটিং হয় অনেককে নিয়ে, সেই মিটিং এ অনেকের মতো কথা বলেন। তার সাথে ফোকাসড ওয়েতে যদি 8-10 জন বা 5-7 জনকে নিয়ে সরকার বিভিন্ন জায়গায় অ্যাডভাইস নিয়ে কাজ করে, আমার মনে হয় সেটা আলটিমেটলি দেশের জন্য ভালো হবে এবং সরকারের জন্য ভালো হবে। সেটাই হওয়া উচিত। যেতে চাই সেলিমা আহমদের কাছে। সেলিমা আহমদ, আপনি শুরুতেই বলছিলেন যে এই লাল ফিতার দৌরাত্ম্য, আমলাতন্ত্র, নানা বিষয়, এই বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ, আমরা দুজনের মতামত জানলাম। আপনার কাছে জানতে চাই যে এই লাল ফিতার দৌরাত্ম্যের বাইরে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ আপনার চোখে কি? না দেখুন, চ্যালেঞ্জ তো থাকবেই, চ্যালেঞ্জ থাকে, আবার চ্যালেঞ্জ বাস্তবায়নও হয়। আমরা অনেক সময় সরকারি কর্মকর্তাদের নিয়ে লাল ফিতার কথা বলি, আবার সরকারি কর্মকর্তারাও অনেক জায়গায় দেখা যায় দক্ষতার সাথে কাজ করছে। তবে আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় যে আমাদের প্রান্তিক জায়গায় যেটা আছে, যে গ্রাম থেকে শহর, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলে আসছেন, যে একটি গ্রামকে শহরের মতন সব সুযোগ সুবিধা দেওয়া, অবকাঠামোগত উন্নয়ন করা, এবং সেখানেই যেন জনগোষ্ঠী তার কর্মসংস্থানের সুযোগ পায় এবং তাকে ওই গ্রাম ছেড়ে শহরে চলে না আসতে হয়। এবং শহরে আসলেই কিন্তু আপনার দারিদ্র্য সীমা থেকে কিন্তু সে নিচে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ সে তার একটা গ্রামে কিন্তু তার যে কোনো খুব অল্প সংখ্যক লোকই আছে যার মাথা গোজার একটা জমি নাই। মানে গ্রামের কিন্তু সবারই অল্প হলেও কিছু একটা থাকার জায়গা কিন্তু মোটামুটি আছে, কিন্তু সে কিন্তু যখন শহরে চলে আসে তখন কিন্তু তার একেবারেই মাথা গোজার কোনো কিছুই নাই। তো সেই জন্য
এই গ্রামীণ যে অর্থনীতি যেটা বাংলাদেশের আমি মনে করি একটা মেরুদণ্ড, সেই জায়গাটায় আমাদেরকে কাজ করার যে চ্যালেঞ্জগুলি, কারণ আমার অবকাঠামোগত উন্নয়ন কিন্তু অত্যন্ত প্রয়োজন। এখন গ্রামকে আমি যদি শহর করতে চাই তাহলে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন লাগবে, আমাদের হাসপাতাল সেরকম লাগবে যেখানে চিকিৎসার জন্য গ্রামের মানুষ শহরে চলে আসবে না। শিক্ষা যে আমাদের প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিও তো আমাদেরকে আধুনিক করতে হবে। কারণ আমি সবসময় একটা কথা আমি নিজের কাছে, আমার কাছে খুব বিবেকে লাগে, আমি আমার ঘরের সন্তানদেরকে যেই স্কুলগুলিতে তারা ঢাকা শহরে পড়ছে, এবং আমি আমার নিজে একজন সাংসদী হিসেবে আমি যখন সেই একই বয়সের সন্তানদেরকে তার স্কুলের পড়াটা আমি দেখি, আমার কাছে প্রত্যেকটি সময় মনে হয় যে ইনইকুয়ালিটি আমি সারাদিন দেখছি। কারণ এই যে একটা অসমভাবে একটি শহরের বাচ্চা বেড়ে উঠছে, আর একই দেশের একই বাচ্চা কিন্তু একটা গ্রামে কিন্তু সে একই শিক্ষা কিন্তু পাচ্ছে না। তো অসমতা কিন্তু আমরা এখানেই সৃষ্টি করে নিচ্ছি। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের যে চ্যালেঞ্জগুলি আছে তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজেটের বাস্তবায়ন যেগুলি রাখা হয়েছে, যে অবকাঠামোগত কৃষি উন্নয়ন, আমাদের কৃষিজাত পণ্য, পল্লী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সবকিছুই কিন্তু আমি মনে করি গ্রামীণ যে ভিত্তিগুলি আছে সেখানে নারীর যে উন্নয়নটা, কারণ নারীর ক্ষমতায়ন আমরা কিন্তু একেবারে গ্রামে যে কিন্তু আমরা দেখি না, এখনো কিন্তু গ্রামের 14-15 বছর হলেই কিন্তু তার বিয়ে হয়ে যাচ্ছে। ওই যে কোর্টে যে বাবা মার কি সম্মতি নিয়ে 18 বছর নিচে কিন্তু মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলি কিন্তু আমরা যখনই না ঠিক করব তখনই আমাদের যে উন্নয়নকে, বাংলাদেশকে আমরা যে উন্নয়ন দেশে দেখতে চাচ্ছি সেটাই আমার মনে হয় যে একটা বড়ভাবে আমরা বাধাগ্রস্ত হব। এবং এই জায়গাটাই বাস্তবায়নটা আমি মনে করি সবচেয়ে বেশি সরকারকে দেখতে হবে। এবং সরকারের যে গ্রামের যে এখন কিন্তু আমরা এটাও দেখতে পাই যে যেসব বিভিন্ন মন্ত্রণালয় গ্রামে যে যারা কাজ করছে সরকারি অফিসাররা, তাদের কমিটমেন্টের জায়গাটা কিন্তু অত্যন্ত দরকার। এবং সেই মনিটরিং এর জায়গাটা আমি বারবার একই কথা কিন্তু বলে আসছি যে পরিবীক্ষণ যদি আমরা সঠিকভাবে না করা হয়, তাদের কাজগুলি যতটুকু করা উচিত সঠিকভাবে যদি না করা হয়, তারা যদি ভাবে যে সরকারি কর্মচারী হিসেবে আমি বেতন পাচ্ছি আর বৃহস্পতিবার অর্ধেক বেলা হলেই ঢাকায় তার পরিবারের কাছে চলে আসে, আবার রোববারে বিকালের দিকে যে যায়, তো তার কিন্তু কাজগুলি তারা ঠিক সেভাবে করে। আমরা আশা করব যে আপনার কথা যারা শুনছেন তারা নিশ্চয়ই তাদের দায়িত্বটি পালন করবেন সঠিকভাবে, এবং সেটি করলেই আমাদের দেশের উন্নয়ন এবং সেই উন্নয়নটা খুবই দ্রুতই ত্বরান্বিত হবে। আমি একটু যেতে চাই রিজওয়ান রহমানের কাছে, আমরা শেষ দিকে। রিজওয়ান রহমান, আপনার কাছে জানতে চাইবো যে এই এসএমই খাতই তো আসলে কর্মসংস্থান সৃষ্টির একটা বড় জায়গা। এই করোনা কালে এসএমই খাত ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাজেটে এসএমই খাতের ব্যবসায়ীদের জন্য বা এই খাতের জন্য কি বার্তা রয়েছে? বিজনেস লিডার হিসেবে আপনি তাদেরকে কি বার্তা দিতে চান, এবং এই বাজেট বিশ্লেষণ করে আপনি তাদেরকে কি বার্তা দিতে চান? আমি একটু উদাহরণ দিয়ে বলি। আমাদের জনতার প্রতিনিধি সেলিমা আহমেদ যেটা বললেন যে এই যে মাইন্ডসেট, মানুষের মাইন্ডসেটটা, এই যে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়, মেয়েদেরকে পড়াশোনা করায় না, আমি এটার সাথে একটু রিলেট করি আপনাকে। কিভাবে আমি সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছি। আপনি এসএমইতে আপনি যত বরাদ্দ দেন, যত বাজেট দেন, যত ইমপ্লিমেন্টেশন করেন, অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ নেক্সট টু ইম্পসিবল, ওয়েদার উই লাইক ইট অর নট, ইট ইজ আ ফ্যাক্ট। আমি আপনাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি কেন। আপনি একটি কটেজ ইন্ডাস্ট্রিকে যদি 1 লক্ষ টাকা লোন দেন, যে ধরনের পেপারওয়ার্ক লাগে, লাল ফিতার কথা বলছেন, লাল ফিতা শুধু সরকারের না, বেসরকারি খাতেও আছে। আমরা সবসময় সরকারকে দোষ দিব না, আমাদের নিজেদের প্রচুর দোষ আছে। আমাদের দোষ হলো ওই একই ধরনের ডকুমেন্টেশন, 1 লক্ষ টাকা লোন দিতে যে ধরনের ডকুমেন্টেশন লাগে, 100 কোটি টাকা লোন দিতে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ ডকুমেন্টেশন লাগে। এখন আমার কথা হচ্ছে, আমার বা এখানে আজকে সেলিমা আপা আছেন বা যারা ব্যবসায়ী আছেন, তাদের যে ব্যাংকের সাথে যে ক্লায়েন্টের রিলেশনশিপটা একটা কটেজ ইন্ডাস্ট্রিয়ালিস্টের সেম রিলেশনশিপ আছে, সেটা কখনোই থাকবে না। সেই জন্য এটা যদি কোনো সলিউশন আপনি দেখতে চান, যতই বাজেট হোক, যতই ইমপ্লিমেন্ট হোক, আপনাকে বাংলাদেশ ব্যাংক থেকে একটা সুনির্দিষ্ট গাইডলাইন দিতে হবে
বিকজ ফার্স্ট অফ অল আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউশন অফ কটেজ ইন্ডাস্ট্রিজ এন্ড মাইক্রো ইন্ডাস্ট্রি দেখেন, দ্যাট ইজ 80%। আপনি যদি আপনার কন্ট্রিবিউশন ওয়াইজ আপনি যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেন, তখন বাংলাদেশ ব্যাংক একটা সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিতে পারবে যে আমার আজকে যদি আমি 100 কোটি টাকা সিএমএসএমই খাতে বরাদ্দ করে থাকি, সেখান থেকে 20% পাবে কটেজ, এখান থেকে 12.5% পাবে মাইক্রো, 24% পাবে স্মল। আমি উদাহরণ দিয়ে বলছি আপনাকে স্পেসিফিক টার্গেটটা দিয়ে দিতে হবে। এখন আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমিও আর্থিক খাতের সাথে জড়িত, সম্পৃক্ত। আমাদের যে রিলেশনশিপ ম্যানেজার গুলো আছে তাদেরকে আমরা টার্গেট দিয়ে রাখি, 100 টাকা এফডিআর আনো, 100 টাকা লোন বিতরণ করো। 100 টাকার লোন যদি আমি 1 টাকা করে প্রত্যেকটা কটেজ ইন্ডাস্ট্রিকে দিতে চাই, তার 100টা জায়গায় ঘোরাঘুরি করতে হবে। সে কি করে, একটা মিডিয়াম এন্টারপ্রেনিয়রকে এনে তাকে একবার 100 টাকা দিয়ে দেয়, স্যার আমার টার্গেট ফুলফিল হয়ে গেছে। এখানে ব্যর্থতা কাদের? প্রাইভেট সেক্টর আছে, পাবলিক সেক্টর আছে। প্রাইভেট সেক্টরের ব্যর্থতা হচ্ছে দে আর লিনিয়েন্ট, দে আর অফ কোর্স not being lazy, they are being efficient. The cost of documentation is equal for all. তার কারণে তারা লেজি হচ্ছে, তারা তাদের টার্গেট অ্যাচিভ করার জন্য বিজনেস সেন্ট্রিক ওয়াইজ স্পন্সররা তাদেরকে প্রেসার করছে, যার কারণে তারা বাধ্যতামূলকভাবে বড় বড় শিল্প, বৃহৎ শিল্প প্রতিষ্ঠানকে এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দিচ্ছে। আর ওই দিক থেকে যদি আপনার বাংলাদেশ ব্যাংক যদি গাইডলাইন দিয়ে দেয়, আইন তো সব জায়গায় আছে, আইন যদি আমরা এনফোর্স করি তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। আমি সিম্পল জরিপ আপনাকে বলে দিচ্ছি, ঢাকা চেম্বার একটা জরিপ করেছিল, গত মাস পর্যন্ত জরিপটা বেরিয়েছিল। আপনি জানেন যে ঢাকা চেম্বার একটি সর্ববৃহৎ এসএমই চেম্বার। আমরা যে জরিপটা করেছি সেখানে আমরা অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্প বিনিয়োগকারীদের ক্ষেত্রে করেছি, সেখানে অনলি 46% অ্যাপ্লাই করেছে লোনের জন্য। তার মানে হচ্ছে বাকি 54% জানে যে ওনারা কোয়ালিফাই করবে না এই পুনর্ধনা প্যাকেজের জন্য। পুনর্ধনার কথাই আমি বলছি আপনাদের, বিকজ এত ধরনের ডকুমেন্টেশন লাগে, তাদের কাছে এই ধরনের ডকুমেন্টেশন নেই। একটা কটেজ ইন্ডাস্ট্রিয়ালিস্টকে আপনি 3 বছরের অডিট রিপোর্ট চাইলে সেটা দিতে পারবে না কোনোদিন, এটা যৌক্তিক না। আরেকটা জিনিস ভুলে যাওয়ার আগে আমি বলছি, আমাদের যে এইজ ওল্ড কোলাট্রাল মেথড অফ ফাইন্যান্সিং, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে যেতে হবে ক্যাশ ফ্লো ফাইন্যান্সিং মডেলে, যেখানে আপনি দেখেন কটেজ ইন্ডাস্ট্রি আমেরিকা যারা আছে তারা কিন্তু $100,000 রেভিনিউ টার্নওভারে ব্যবসা করছে, আর আমাদের এখানে কটেজ ইন্ডাস্ট্রি 100,000 টাকাও করতে পারছে না। এটা হলো বাস্তবতা। এখন আপনার যে আমি পুনর্ধনা প্যাকেজের যে অ্যাপ্লিকেশনের কথা বলেছি, জাস্ট আমাকে 10-20 সেকেন্ড আমি শেষ করে দিচ্ছি। তাদের মধ্যে 44% লোন পেয়েছে, বাকি 56% এখনো প্রক্রিয়াধীন। আপনি কিন্তু জানেন যে এপ্রিল পর্যন্ত 73% বাস্তবায়িত হয়েছে পুনর্ধনা প্যাকেজ, কিন্তু 73% যে বাস্তবায়িত হয়েছে তার মানে কি বাকি 27% কি জীবনের মূল্য নেই? আমরা সবাই কিন্তু একইভাবে অগ্রাধিকারী এবং আমাদের সবাইকে সেই অধিকার দিতে হবে। তো এই ধরনের বাস্তবায়নের কথা যে আমরা সবাই মিলে বলছি, সেগুলোকে আপনি যদি একটু এফেক্টিভ করেন, এবং আমি যেটা বলবো ইনক্লুসিভ স্টেক হোল্ডার, এখানে অনেকে বলেছেন ইনফর্মাল ডেটাবেজের কথা বলেছেন, এফবিসিসি এর পক্ষে ইনফর্মাল ডেটাবেজ তৈরি করা সম্ভব হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বরঞ্চ সিএমএসএমই ডেটাবেজের কথা যেটা বলছেন সেটা নিয়ে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজকে সংযুক্ত করে, এসএমই ফাউন্ডেশনকে সংযুক্ত করে, আজকে ঢাকা চেম্বার আছে, এফবিসিসি এর নেতৃত্বে আমরা সবাই এগুলো করতে সক্ষম হব। আর আরেকটা হচ্ছে যে ভ্যাকসিনেশন রোল আউট প্ল্যান, এটার জন্য কিন্তু বাজেট বরাদ্দ করতে একটু আগে বিস্তারিত হচ্ছিল, বাজেট বরাদ্দ হয়েছে কিন্তু রোল আউট প্ল্যান নেই। আমাদের কিন্তু মিনিমাম 5 কোটি লোক যদি আমরা ভ্যাকসিন না দিতে পারি আমরা কিন্তু এগোতে পারবো না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এসএমই ডেফিনেশনটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, কটেজ মাইক্রো স্মলকে একত্রে করতে হবে, মিডিয়ামকে আলাদা করতে হবে। এই সঠিক সংজ্ঞানটা আমাদের দরকার, এবং ডিজিটাইজেশন, এদেরকে ডিজিটাইজ করার জন্য আমাদেরকে আরো বরাদ্দ দিতে হবে, যাতে করে আমরা ভবিষ্যতে কোভিড সেন্ট্রিক মহামারীতে ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে তাদেরকে আমরা প্রমোট করতে পারি। আপনাকে ধন্যবাদ। জি, আমরা আলোচনা শেষ করতে চাই, আজকের অনুষ্ঠান শেষ করতে চাই, আমরা হাতে একদমই সময় নেই। আমি ধন্যবাদ জানাই ডক্টর মঞ্জুর হোসেন আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন। ধন্যবাদ জানাই সেলিমা আহমদ এমপি আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই রিজান রহমানকে। আমি ধন্যবাদ জানাতে চাই সাজ্জাদুর রহমান আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন। দর্শক, শেষ করব আজকের ইভালি 21 রাত। আমাদের আলোচনা থেকে যে বিষয়টি বেরিয়ে আসলো যে এই যে বাজেটটি আজকে প্রস্তাব করলেন মাননীয় অর্থমন্ত্রী, সেটি অন্য যে সময় সেই সময়ের বাজেটের মতোই, স্বাভাবিক সময়ের বাজেটের মতোই, এবং কোভিড কালীন বা করোনাকালীন সময়ে যে গুরুত্বটা স্বাস্থ্য খাতে দেওয়া উচিত ছিল সেই জায়গাটিতে আক্ষেপ করলেন আমাদের আলোচকরা। নিশ্চয়ই এই জায়গাটিতে আর একটু নজর দেওয়া দরকার ছিল। তবে যে বিষয়টি তারা আশ্বস্ত করলেন যে এই বাজেটটি কর্মসংস্থান সৃষ্টির জন্য, যে শিল্প খাত এবং আমাদের ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য বাজেটে বেশ কিছু উপাদান রয়েছে। নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।